হা হয়ে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার মুখের দিকে। লাল টুকটুকে শাড়ি, বাহারি লাল রঙা হাতে চুড়ি, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ভেজালো চুলে অপূর্ব সুন্দর লাগছে যেন আদ্রিজাকে। এছাড়াও কেমন যেন বউ বউ লাগছে আদ্রিজাকে। পুরো হা হয়ে তাকিয়ে রইল অভ্র আদ্রিজার দিকে। এই প্রথম লাল টুকটুকে শাড়িতে দেখছে আদ্রিজা। অভ্র মাঝে মাঝে বুঝে না এইরকম সুন্দর চাকচিক্য কালারের ড্রেস রেখে আদ্রিজা বারবার ব্ল্যাকই কেন পরে। সত্যি অদ্ভুত মেয়ে একটা। অন্যদিকে অভ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা ঘাবড়ানো ফেস নিয়ে এদিক সেদিকে তাকাতে তাকাতে বলে উঠল আদ্রিজা, আপনায় বিরক্ত করেছিলাম বুঝি? আসলে শাড়িটা পরে নিচে যেতে চেয়েছিলাম আর কি। ওরে খানিকটা ধ্যান হওয়া কণ্ঠে বলল অভ্র, তোমায় খুব সুন্দর লাগছে ব্ল্যাকবেরি। অভ্রের অস্পষ্টনীয় কিছু কথা শুনে আদ্রিজা বিস্মিত হয়ে বলল, কি? সঙ্গে সঙ্গে হুঁশ আসলো অভ্রের। এই মাত্র কি বলল সেটা ভেবেই আদ্রিজার দিকে তাকিয়ে আমতা আমতা গলায় বলল সে, হ্যাঁ কি 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 করছো তুমি? দেখছো না আমি ঘুমাচ্ছি, তাহলে এত শব্দ করছো কেন? বিস্মিত হল আদ্রিজা অভ্রের কথা শুনে। খানিকটা অপরাধী গলায় বলল সে, না মানে? একদম না মানে? মানে করবে না? আমি রুমে থাকলে কোনো শব্দ করবে না, ঠিক আছে? ওরে আদ্রিজাও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তা এত সেজেগুজে কোথায় যাচ্ছ? নিচে। কি সামান্য নিচে যাওয়ার জন্য এত সাজা লাগে? বেশি সাজার দরকার নেই, মাথায় কাপড় দিয়ে চুপচাপ চলে যাও। অভ্রের কথায় আদ্রিজা যেন আরো বিস্মিত হল। সে নাকি সেজেছে? কই সাজল? সামান্য শাড়ি আর মুখে একটু ফেস পাউডার দিলই সাজা হয়ে যায় নাকি? সেজেছিল তো কাল, আজ সাজল কোথায়? আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে অভ্র, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও নিচে যাও, আর শোনো আমার জন্য বেশি লিকার দিয়ে চা বানিয়ে নিয়ে এসো। আচমকা ঘুমটা ভাঙায় মাথাটা ধরেছে আবার। অভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল আদ্রিজা, আমি চা বানিয়ে আনব? ওরে চোখ গরম করে তাকালো অভ্র আদ্রিজার দিকে। সঙ্গে সঙ্গে আদ্রিজা ঘাবড়ে গিয়ে বলল, না মানে আমি তো চা বানিয়ে আনব, আনছি, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই নিচ থেকে চিরুনিটা কোণেমতে উঠিয়ে শাড়ির কুচিটা ধরে দৌড়ে বের হল আদ্রিজা। সকাল সকাল অভ্রের এমন রূপ দেখে পুরোই শকট সে। এদিকে অভ্র মাত্র কি করল সেটা ভেবে সে নিজেও অবাক। আদ্রিজাকে চা বানাতে বলল, লাইক সিরিয়াসলি? সকাল সকাল মাথাটা বোধহয় পুরোই গেছে। ভেবেই মাথাটা একবার ঝাঁকিয়ে বিছানা ছেড়ে নামল অভ্র। ফ্রেশ হতে হবে তাকে, সাথে লম্বা একটা শাওয়ারও নিতে হবে। বিয়ে করে মাথাটা যেন পুরোই শেষ তার। রান্নাঘরে দাঁড়িয়ে ছিল অভ্রের মা। সবার জন্য ব্রেকফাস্ট প্লাস অভ্রের জন্য ব্ল্যাক কফি বানাতে ব্যস্ত ছিলেন তিনি। এমন সময় সেখানে উপস্থিত হল আদ্রিজা। মাথায় ঘোমটা দিয়ে পুরো বউ বউ ভাব নিয়ে বলল সে, আমি কি আসবো আন্টি? মাত্রই চুলায় গরম পানি চাপিয়েছিলেন অভ্রের মা রুটি বানানোর জন্য। এরই মাঝে আদ্রিজার ভয়েসটা কানে আসতেই পিছন ঘুরে তাকালেন তিনি। সকাল সকাল আদ্রিজাকে লাল টুকটুকে শাড়ি পরে বউরূপে দেখে মিষ্টি হাসলেন তিনি। বললেন, আয়, এইভাবে পারমিশন নেওয়ার কি আছে? ওরে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। কেমন যেন লাগছে তার। এতদিন এই আরুর মাকে অন্যভাবে দেখে এসেছে সে, আর আজ সেই মানুষটিকে শাশুড়ি রূপে দেখে কেমন একটু লাগছে আদ্রিজার। আদ্রিজা স্বপ্নেও ওনাকে শাশুড়ি রূপে পাবে এটা ভাবেনি। আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্রের মা, তা এত সকালেই উঠে পড়লি যে? সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আছে বুঝি?
ওরে আদ্রিজা খানিকটা হাসি মাখা মুখ নিয়ে বলল, হুম, আমি স্কালে তাড়াতাড়ি উঠি। মাও উঠত কি না, তারপর হাতে হাতে ব্রেকফাস্ট তৈরি করে সেটা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে আসতাম আর কি। ওহ, হুম, আমি কি কোনো কাজে হেল্প করব আন্টি? হেল্প তো চাইলে করতে পারিস, কিন্তু তার আগে এই আন্টি বলা বাদ দে। আজ থেকে তুইও আমায় আরুর আর অভ্রের মতো মা বলে ডাকবি, বুঝেছিস? ওরে আদ্রিজাও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা। আদ্রিজার কথা শুনে খুশি হল অভ্রের মা। বলল, এই তো আমার মিষ্টি মেয়ে। মুচকি হাসল আদ্রিজা। তারপর বলল, এখন বলুন মা, আমি কি করব? আমি আটা মাখছি, তুই না হয় বেলে দিস। ঠিক আছে। হঠাৎই আদ্রিজা বলে উঠল, আমি কি চা বানাবো মা? আসলে আপনার ছেলে লিকার দিয়ে চা বানিয়ে নিয়ে যেতে বলেছিল। আদ্রিজা কথা শুনে বেশ অবাক হয়ে বলল অভ্রের মা, অভ্র চা খাবে বলেছে? হুম। এমন সময় সেখানে উপস্থিত হল আরু। বলল, কিন্তু ভাবি, অভ্র ভাই তো চা খায় না। আরুর মুখে ভাবি ডাকটা শুনে চোখ বড় বড় হয়ে যায় আদ্রিজার। সাথে আরুর কথা শুনে বলল সে, কিন্তু উনি যে আমায় চা বানিয়ে নিয়ে যেতে বলল, তাও বেশি লিকার দিয়ে। আদ্রিজার কথা শুনে বেশ অবাক আরু আর আরুর মা। কারণ অভ্র ব্ল্যাক কফি ছাড়া অন্য কিছু তেমন একটা পছন্দ করে না, তাহলে হুট করে চা খেতে চাইল কেন? আদ্রিজা আরুর আর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমি চা বানাবো না? ওরে আরুর আদ্রিজার গলা জড়িয়ে ধরে বলল, কেন বানাবে না ভাবি? যতই হোক তোমার উনি চা বানাতে বলেছে, চা তো বানাতে হবেই, অবশ্যই বানাবে। আরুর কথায় আরু চোখ মুখ কুঁচকে তাকালো আরুর দিকে। বলল, তোর ঠাট্টা বাদ দিবি। যাহ বাবা, ঠাট্টা করলাম কোথায়? যা সত্যি তাই তো বললাম। আরুর আর আদ্রিজার কাণ্ড দেখে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হল আরুর মা। মা বের হতেই আরু পুনরায় বলে উঠল, তবে যাই বল, তোকে কিন্তু এই লাল টুকটুকে শাড়িতে একদম বউ বউ লাগছে রে ভাবি। আরুর কথায় হালকা লজ্জা পায় আদ্রিজা, তবে কিছু বলে না। আদ্রিজাকে লজ্জা পেতে দেখে আবারও বলে উঠল আরু, আমার মনে হয় ভাইয়া তোর এই বউ বউ লুকিং দেখে পাগল হয়ে কফির বদলে চা খাওয়ার কথা বলছে। সঙ্গে সঙ্গে আদ্রিজার মুখটা কালো হয়ে গেল। শুকনো হেসে বলল সে, তোর মনে হয় না এই জিনিসটা বেশি হয়ে গেল? আর কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস অভ্র লাবণ্য আপুকে কতটা ভালোবাসে। আদ্রিজার কথায় হাসি মাখা মুখটা নিমিষেই গায়েব হয়ে গেল আরুর। হয়তো সত্যি একটু বেশি বেশি ভেবে ফেলেছে সে। আরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে জিনিসটা দেখে বলল আদ্রিজা, তবে যাই বলিস, আজ কিন্তু সত্যি আমায় বউ বউ লাগছে। আদ্রিজার কথা শুনে হেসে দিল আরু। বলল, সত্যি তাই। অতঃপর দুই বান্ধবী মিলে এটা ওটা নিয়ে গল্প করতে শুরু করে দিল। আদ্রিজাও অভ্রের জন্য চা বানাতে বানাতে মগ্ন হল আরুর সাথে কথোপকথনে। সাদা টাওয়াল পরে ভেজালো চুলে আয়নার সামনে দাঁড়িয়ে অভ্র। এখন বেশ ফ্রেশ লাগছে নিজেকে। এমন সময় রুমের দরজা খুলে চা সমেত কাপ হাতে ভিতরে ঢুকল আদ্রিজা। সাথে সাথে অভ্রের অবস্থা দেখে বিষম খেল সে। উল্টোদিক ঘুরে আমতা আমতা করে বলল সে, আপনার চা? ওরে অভ্র তেমন কোনো রিয়েকশন না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থেকেই বিছানার পাশে থাকা টেবিলটা দেখিয়ে বলল, রাখো ওখানে। আদ্রিজা শুনল অভ্রের কথা, কোনোমতে কাপটা টেবিলের ওপর রেখে চলে যেতে নিল সে। এরই মাঝে আবারও বলে উঠল অভ্র, বিছানার উপর আমার টি শার্টটা দেও তো, ব্ল্যাকবেরি।
আদ্রিজা দাঁড়িয়ে পড়ল। এখন টি শার্টও দিতে হবে তাকে। আদ্রিজার ভাবনার মাঝে আবারও বলে উঠল অভ্র। কি হলো, টি শার্টটা নিয়ে আসো তাড়াতাড়ি। অভ্রের কথায় হালকা কেঁপে উঠল আদ্রিজা। বলল, হুম যাই। বলেই বিছানার উপর থেকে টি শার্টটা নিয়ে উল্টোদিক ঘুরেই এগিয়ে যেতে লাগল সে অভ্রের দিকে। আচমকাই উল্টোদিক ঘুরে হাঁটতে গিয়ে শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নিল আদ্রিজা। সঙ্গে সঙ্গে আদ্রিজাকে গিয়ে ধরল অভ্র। আদ্রিজা তো ভয় ওখানেই চোখ বন্ধ করে নিল। এরই মাঝে অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি একটা কাজও ঠিকমতো করতে পারো না ব্ল্যাকবেরি? সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো আদ্রিজা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল সে। তারপর গম্ভীর কণ্ঠ নিয়ে অন্যদিক ঘুরে বলল, আমার কি দোষ? আপনি এভাবে দাঁড়িয়ে ছিলেন বলেই না আমি উল্টোদিক ঘুরে হাঁটতে গিয়ে পড়ে গেলাম। এই ধরুন আপনার টি শার্ট, আমি গেলাম। বলেই অভ্রের টি শার্টটা ড্রেসিং টেবিলের উপর রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্রিজা। আর অভ্র আদ্রিজার কথা শুনে বেশ অবাক হয়ে বলল, আশ্চর্য, কিভাবে দাঁড়িয়ে আছি আমি যে উল্টোদিক ঘুরে আসতে গিয়ে পড়ে গেল ও। অদ্ভুত মেয়ে তো একটা। আজ অভ্র আর আদ্রিজার বৌভাতের অনুষ্ঠান। বৌভাত উপলক্ষে পুরো বাড়িটাকে সাজানো হয়েছে ঝাঁকঝমক আর পরিপাটিভাবে। অভ্রের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছে এই বৌভাতে। শুধু লাবণ্য আসেনি, কারণ লাবণ্য এখনও আমেরিকায়। চারপাশে মানুষের হুল্লোড়ের পঞ্চমুখ সব। আর এই হুল্লোড়ের মাঝেই গায়ে ব্ল্যাক লেহেঙ্গা জড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরু। হাতে ছিল তার মিষ্টির প্যাকেট। এমন সময় সদর দরজা দিয়ে ফুল হাতে ভিতরে ঢুকল রিয়ান। আরু রিয়ানকে দেখেই বিষম খেল। সাথে ভয়ার্ত গলায় বলল, হায় রে, এ এখানে কি করছে? এখন যদি এখানে আশিককে দেখে নেয় তাহলে কি হবে? ভয় কাচুমাচু হয়ে রুমের মধ্যে পায়চারি করছে আরু। কি করবে না করবে এটাই যেন বুঝচ্ছে না সে। আরও বুঝচ্ছে না অভ্র ভাইয়ার এই বৌভাতের অনুষ্ঠানে রিয়ানকে কেন ডাকল তার বাবা। এখন যদি রিয়ান আশিকের বিষয়ে সব বলে দেয় তাহলে কি হবে, আর আশিককে যদি রিয়ান দেখে ফেলে তখন? ওহ নো, ভেবেই রুম থেকে বের হতে নিল আরু। এরই মাঝে সেখানে উপস্থিত হল রিয়ান। আরুকে দেখেই বলল সে, হেই আরু, কেমন আছো তুমি? দাঁড়িয়ে পড়ল আরু। খানিকটা উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল, আরে আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? তুমিই আমায় দেখেই তখন সিঁড়ি ওপর দিয়ে দৌড়ে আসলে, তাই না? এমা না না, তা হবে কেন, আমি তো আমার ফোনটা নিতে এসেছিলাম, আপনায় তো মাত্রই দেখলাম। সত্যি বলছো? হুম, মিথ্যে বলবো কেন? তা আপনি একাই এসেছেন নাকি আঙ্কেল আন্টিও এসেছে? না, আমি একাই এসেছি। ওহ। এরই মাঝে সেখানে উপস্থিত হল আরুর বন্ধুমহলের সবাই। আরুর তো তাদের দেখেই চোখ বড় বড় হয়ে গেল। আশিক ছিল সবার পিছনে। আশিক জোরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে তার কবিতা বলতে যাবে, এরই মাঝে আরু দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে নিয়ে গেল অন্য রুমে। আরুর আকস্মিক এমন কাণ্ডে আরুর বন্ধুমহলের সবার চোখ চড়ুই গাছ। রিয়ান পিছন ফিরে থাকায় জিনিসটা ঠিক খেয়াল করিনি। তুলি তো চোখ বড় বড় করে বলে উঠল, কি হলো ব্যাপারটা, আরু ওকে এইভাবে নিয়ে গেল কেন? ওরে শরীফ বলল, কি জানি। এরই মাঝে সবার চোখ গেল রিয়ানের দিকে। রিয়ানও ততক্ষণে পিছন ফিরে আরুর বন্ধুদের দেখে হালকা হেসে বলল, তোমরাও চলে এসেছ? ওরে বুশরা বলল,
জি ভাইয়া, তা আপনিও কেমন আছেন ভাইয়া? জি ভালো, তোমরা? আমরাও ভালো। গুড, তোমরা থাকো, আমি একটু আসছি। এই বলে রুম থেকে বেরিয়ে গেল রিয়ান। আর বাকি সবাই তাকিয়ে রইল রিয়ানের যাওয়ার পানে। ফাঁকা একটা রুমে আশিকের মুখ চেপে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আরু। আর আরুর এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিক আরুর মুখের দিকে। সে বুঝল না হুট করে আরু তার মুখ চেপে ধরে এখানে নিয়ে আসলো কেন। আরু এদিক সেদিকে তাকিয়ে হঠাৎই সামনে রিয়ানকে আসতে সঙ্গে সঙ্গে আশিকের সাথে আর একটু কাছাকাছি হয়ে আড়ালে দাঁড়ালো দুজন। আর আশিক প্রায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরুর দিকে। এই প্রথম সে আর আরু এতটা কাছাকাছি চলে এসেছে। কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে আশিকের। এদিকে আরু রিয়ান চলে গেছে বিষয়টা বুঝতে পেরেই আশিকের থেকে সরে আসল। তারপর বলল, আজ তুই এই রুম থেকে একদমই বের হবি না আশিক। বের হলেই কেস খাব। আরুর কথা শুনে বেশ অবাক হয়ে বলল আশিক, কেস খাবো মানে কি করেছি আমি? আর তুই হুট করে এইভাবে আমায় এই রুমে নিয়ে আসলি কেন? এনেছি কি সাধে? জানিস রুমের ভিতর কে ছিল? কে ছিল? রিয়ান। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল আশিক। কি? তাহলে বলছি কি? কিন্তু রিয়ান এখানে কি করছে? সেটা তো আমিও জানি না। তুই প্লিজ শোন, রিয়ান যতক্ষণে না যাচ্ছে ততক্ষণে তুই রুম থেকে বের হবি না। আমি কেন বের হমু না? আরে গাধা, রিয়ান যদি তোকে এখানে দেখে ফেলে তাহলে তো বুঝে যাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, শুধুই বন্ধু। তো বুঝলে বুঝবে। বুঝলে বুঝবে মানে এটাই, ও যদি বুঝে যায় তাহলে তোর ভেঙে যাওয়া বিয়ে আবার জোড়া লেগে যাবে, আর আমি তো এটাই চাই। কি? হাসল আশিক। তারপর আরুর দিকে তাকিয়ে বলল, আজকে তো তোকে পুরোই কালো পরীর মতো লাগছে আরু ছুনা। বলেই আশেপাশে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আশিক। আর আরুর জাস্ট হাবলার মতো তাকিয়ে রইল আশিকের যাওয়ার পানে, যেন আশিক কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল। পার্লারের দুজন মেয়ের সামনে বসে আছে আদ্রিজা। পাক্কা 2 ঘন্টা বসে তাকে সাজাচ্ছে পার্লারের মেয়েরা, কি যে এত সাজাচ্ছে এটাই যেন বুঝচ্ছে না আদ্রিজা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বিয়ের দিনও মনে হয় এত সাজেনি সে যতটা না আজ তাকে সাজাচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হল আদ্রিজার মা, মাত্রই এসেছেন তারা। দরজার সামনে দাঁড়িয়েই বলে উঠল আদ্রিজা, মা। আদ্রিজা সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকালো আদ্রিজা। সামনে তার মাকে দেখে এগিয়ে যেতে নিয়েও থেমে গেল সে। আদ্রিজার কাজে খানিকটা কষ্ট পেল আদ্রিজার মা, এগিয়ে গিয়ে বলল, আমার উপর এখনো রাগ করে আছিস আদ্রিজা? ওরে আদ্রিজা কিছু বলে না। সিঁড়ির পাশে নিজের বন্ধুদের সাথে গোল্ডেন কালার শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে অভ্র। বেশ খানিকটা বিরক্তিতা ফিল হচ্ছে তার মাঝে। তুষারও দাঁড়িয়ে আছে তার পাশে। অভ্রের অবস্থাটা খানিকটা ফিল করতে পারছে সে। অভ্রের বন্ধু মহলে তুষার ব্যতীত আর কেউই লাবণ্যের ব্যাপারে কিছু জানে না। তাই তো তারা বেশ ফুর্তিতেই আছে বন্ধুর বিয়ে উপলক্ষে।
তবে তারা ভাবেনি এইভাবে হুট করেই বিয়েটা হয়ে যাবে অভ্রের, তাও আবার আরুর বেস্ট ফ্রেন্ড আদ্রিজার সাথে। অভ্র চুপচাপ দাঁড়িয়েছিল। এমন সময় তার এক বন্ধু বলে উঠল, ওই তো আদ্রিজা ভাবি চলে এসেছে। সঙ্গে সঙ্গে অভ্রসহ তাকালো সবাই। সাদা রঙের ভারী লেহেঙ্গা শাড়ি পরেছে আদ্রিজা। চুলগুলো খোলা, হাতে আর গলায় সাদা রঙের ভারী চুড়ি, ভারী জুয়েলারি পরানো হয়েছে তাকে। মুখে ভারী মেকআপে পুরোই গর্জিয়াস আর অন্যরকম লাগছে আদ্রিজাকে। আজও চোখে চশমা পরে নিয়ে আদ্রিজা লেন্স লাগিয়েছে, যার কারণে আরও বেশি মায়াবিনী লাগছে আদ্রিজার চোখ দুটোকে। অভ্র চোখ সরিয়ে নিল চটজলদি। ইদানিং তার যেন কি হয়েছে, আদ্রিজাকে দেখলেই চোখ আটকে যায় তার। জিনিসটা বিরক্তকর না হলেও খানিকটা অস্বস্তিকর লাগে অভ্রের কাছে। অতঃপর জমজমাট পরিবেশ সাথে ভরপুর খাওয়া দাওয়া নিয়ে কাটল আদ্রিজা অভ্রের বৌভাতের অনুষ্ঠান। এই পুরোটা সময় এই ভারী সাজ, ভারী লেহেঙ্গা, হাই হিল হুহুত বিপাকে ফেলেছে আদ্রিজাকে। যদিও কাউকে বুঝতে দেয়নি সেটা। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রিয়ানকে বিদায় জানাচ্ছে আরুর বাবা। রিয়ানের বাবা মাকেও আসতে বলেছিল আরুর বাবা, কিন্তু খানিকটা অসুবিধার কারণে আসতে পারেনি তারা। তবে রিয়ান এসেছে, এতে আরুর বাবা ভীষণ খুশি হয়েছে। হঠাৎই রিয়ান বলে উঠল, আজ তবে আসি আঙ্কেল, ভালো থাকবেন। ঠিক আছে বাবা, আর হ্যাঁ, তোমার বাবা মাকে নিয়ে সময় পেলে এসো একদিন। ঠিক আছে আঙ্কেল, বলেই বিদায় জানিয়ে চলে গেল রিয়ান। অন্যদিকে আরুদের বাড়ির সামনে ফুল বাগানের মাঝে পাশাপাশি লুকিয়েছিল আরু আর আশিক। আজ এরা বৌভাত খেল নাকি লুকোচুরি খেলল এটাই যেন বুঝল না তারা। শুধুমাত্র এই ধরা খাওয়ার ভয় অনুষ্ঠানের পুরোটা সময় এখানে সেখানে লুকিয়েছিল আরু আর আশিক। হঠাৎই আশিক বলে উঠল, শালার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটকের গোষ্ঠী কিলাই, মুরগির রান্নাও ঠিকমতো খাইতে পারলাম না। যা আর জীবনে কোনোদিন ভালোবাসার মিথ্যা নাটক করমু না। মানুষ খালি খালি কয় ভালোবাসা বড্ড কষ্ট দেয়, আজ বুঝলাম ভালোবাসা ঠিকমতো মুরগির রান্নাও খাইতে দেয় না। আশিকের কথা শুনে আরও বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, তোর তো খালি খাই খাই। তবে ভাবিস না, রিয়ান গেলেই তুই আমি একসাথে মুরগির রান চিবামু নে যা। আরুর কথা শুনে আশিক চেঁচিয়ে বলল, সত্যি? এমন সময় সেখানে এগিয়ে আসলো রিয়ান। আরু আর আশিককে একসাথে দেখে অবাক হয়ে বলল সে, তোমরা দুজন এখানে? সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে তাকালো আরু রিয়ানের দিকে। যেটার ভয় পেয়েছিল তারা অবশেষে তাই হল। রিয়ান তাদের দেখেই ফেলল। রাত ৮টার কাঁটায় ছুঁই ছুঁই। আয়নার সামনে ভারী লেহেঙ্গার সাজে বসে আছে আদ্রিজা। মাথার কিলিপ খুলতে খুলতেই তার প্রাণ যায় যায় অবস্থা। খোলা চুলেও যে এত এত কিলিপ মেরেছে পার্লারের আপুরা, এটা বুঝতেই পারেনি আদ্রিজা। হাতের চুড়িগুলো খুলে ফেলেছে আদ্রিজা, এখন শুধু গলার আর মাথার কিলিপগুলো খোলা বাকি। তাহলেই যেন শান্তি তার। এমন সময় দরজা খুলে ভিতরে ঢুকল অভ্র। আচমকা এমনটা হওয়াতে খানিকটা ঘাবড়ে যায় আদ্রিজা। আদ্রিজাকে ঘাবড়ে যেতে দেখে বলে উঠল অভ্র, কুল ডাউন ব্ল্যাকবেরি, এটা আমি। আদ্রিজা ধমকালেও সামলে নিল নিজেকে। আর অভ্র টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোমার যে এই হুটহাট ঘাবড়ানো ভাব কিসের, আমি যেন সেটাই বুঝি না। উত্তরে আদ্রিজা কিছু বলার আগেই চলে যায় অভ্র। এতে খানিকটা হতাশও হয় আদ্রিজা, কারণ সে নিজেও জানে না অভ্র অলওয়েজ তার ভয় পাওয়ার সময়ই কেন আসে সামনে।
আয়নার সামনে বসে মাথার কিলিপ খুলতে খুলতে অবস্থা শেষ আদ্রিজার। ব্যথা তো পাচ্ছে সাথে চুল ছিঁড়েও যেন হাতে চলে আসছে তার। পরিশেষে মাথার ডানদিকের একটা কিলিপ খুলে তপ্ত নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা। সাথে বলল, অবশেষে কিলিপ আন্টিরা বের হলো মাথা থেকে। উফ, অবশেষে শান্তি। এখন শুধু গলার হারটা খোলা বাকি তার। আদ্রিজা চটজলদি গলার হারটা খুলতে ব্যস্ত হয়ে পড়ল। সাথে সাথে বিপত্তি ঘটল আর একটা। আদ্রিজার চুলগুলো খোলা থাকায় হাড়ের সাথে আটকে গেছে চুল। খুব বাজেভাবেই পেঁচিয়েছে সেটা। এখন কি হবে? আদ্রিজা বার কয়েক চেষ্টা করল সেটাকে ছাড়ানোর, কিন্তু পারল না। এরই মাঝে ওয়াশরুমের দরজা খুলে বের হল অভ্র। আদ্রিজার অবস্থাটা খেয়াল করেছে সে। অভ্র তার মাথাটা মুছতে মুছতে এগিয়ে গেল বিছানার দিকে। আর আদ্রিজা হতাশ হয়ে সেই ভঙ্গিতে বসে রইল কিছুক্ষণ। আরুকে ফোন করে ডাকবে রুমে, কিন্তু অভ্র যদি কিছু বলে তখন। বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছে আদ্রিজা। আদ্রিজা আর একবার চেষ্টা করল তার গলার হারটা খোলার, কিন্তু এবারও ব্যর্থ হল সে। অন্যদিকে শুরুর দিক দিয়ে আদ্রিজার কার্যকলাপ বুঝতে না পারলেও এবার অভ্র বুঝতে পেরেছে আদ্রিজার সমস্যাটা আসলে কোথায়। অভ্র কিছু একটা ভেবে ফোন লাগালো আরুর নাম্বারে, কিন্তু আরু ফোন তুলল না। এতে বেশ হতাশ হল অভ্র। পরপর দুবার ফোন করার পরও আরু ফোন না তোলায় অভ্র নিজেই বসা থেকে উঠে দাঁড়াল। প্রথমে ভেবেছিল মাকে ডাকবে, কিন্তু বিষয়টায় কেমন যেন লাগল অভ্রের কাছে, তাই বেশি না ভেবে সে নিজেই এগিয়ে গেল আদ্রিজার দিকে। হুট করেই অভ্রকে নিজের দিকে আসতে দেখে খানিকটা চমকে উঠল আদ্রিজা। গলার হারটাকে মোচড়ামুচড়ি করাটা ওখানেই থামিয়ে দিল সে। অভ্র আদ্রিজার দিকে এগিয়ে এসে বলল, আমি হেল্প করব তোমায়। আদ্রিজা অবাক দৃষ্টিতে তাকালো অভ্রের মুখের দিকে। তারপর বেশি না ভেবে মাথা নাড়িয়ে বলল সে, ঠিক আছে। আদ্রিজার কথা শুনে অভ্র আর বেশি না ভেবে আদ্রিজার পিছনে দাঁড়াল। তারপর আনমনেই আদ্রিজার পিছনের কিছু চুল সরিয়ে দিল সামনে। তারপর হাত দিল হাড়ের পিছনে অংশটায়। আচমকাই অভ্রের হাতের স্পর্শ পেতেই খানিকটা চমকে উঠল আদ্রিজা। আয়নার দিকে তাকিয়ে রইল সে। অভ্র ধীরে ধীরে আদ্রিজার পেঁচিয়ে যাওয়া চুলটাকে সরালো হাড়ের সঙ্গ থেকে। এতে চুলে খানিকটা ব্যথাও পাচ্ছিল আদ্রিজা, তবে ব্যথাটাকে পুরোপুরি হজম করে সামলে নিয়েছিল সে নিজেকে। আর অভ্র হাড় থেকে চুল সরাতে সরাতে বলে উঠল, দেখছ তুমি কাজটা করতে পারছো না, তাহলে বারবার চেষ্টা করে নিজেকে আঘাত কেন দিচ্ছেছিলে ব্ল্যাকবেরি? জানো না বেশি আঘাত দিতে নেই নিজেকে। আর নিজেকে আঘাত দিলই যে প্রতিবার আঘাতের সাথে আটকে থাকা জিনিসটা ফিরে আসবে তোমার কাছে, এমনটাও তো নয়। তাই সবসময় নিজেকে আঘাত দিয়ে কাজ করো না ব্ল্যাকবেরি। আর নিজেকে একা ভেবো না, আমি তো আছি তোমার সাথে। কখনো কোনো কাজে হেল্প লাগলে আমায় বলবে, আমি সব সময় থাকবো তোমার পাশে। বলেই হাড়টা খুলে আদ্রিজার হাতে দিয়ে চলে গেল অভ্র। আর আদ্রিজা হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। অভ্রের লাস্ট কিছু কথার মাঝে একরাশ মুগ্ধতা খুঁজে পেয়েছে আদ্রিজা। এই মুগ্ধতার ভাবটা আরও আগে থেকেই ছিল আদ্রিজার, তবে আজ যেন সেই মুগ্ধতাটা আরও বহুতগুলো বেড়ে গেল আদ্রিজার। আনমনেই বলে উঠল সে, আপনি ভীষণ ভালো অভ্র। আদ্রিজার কথাটা অভ্রের কানে গিয়েছে ঠিকই, তবে কিছু বলল না সে। আনমনেই মুচকি হেসে বিছানায় বসে মোবাইল দেখতে ব্যস্ত হয়ে পড়ল অভ্র। রান্নাঘরে পাশাপাশি বসে আরু, আশিক একসাথে মুরগির রান চিবাচ্ছে আর বক বক করছে।
পাশেই আরুর ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে। আর ফোনটা সাইলেন্ট থাকায় সাথে আশিকের সাথে বক বক করার ঠেলায় অভ্রের কলটা ঠিক টের পায়নি আরু। হঠাৎই মুরগির রান চিবাতে চিবাতে বলে উঠল আরু, ভাগ্যিস তখন রিয়ানকে বানিয়ে মিথ্যে কথা বলেছিলি, না হলে তো আজ গেছিলাম। ওরে আশিকও মুরগির রান চিবাতে চিবাতে বলে উঠল, আরে দেখতে হবে না মিথ্যে কথা কে বলেছে। হাসল আরু। এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তখন যখন রিয়ান আরু আর আশিককে বাগানের সামনে দেখে বলেছিল, তোমরা দুজন এখানে? তখন আশিক আরু দুজনেই অবাক চোখে তাকায় রিয়ানের দিকে। আরু তো আমতা আমতা করে বলে উঠল, আপনি? ওরে রিয়ানও বিস্মিত হয়ে বলে উঠল, হুম আমি, কিন্তু আশিক এখানে। আসলে হয়েছে রিয়ান ভা। আরুর পুরো কথা শেষ হওয়ার আগেই আশিক এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল, আসলে হয়েছে কি রিয়ান ভাই? অভ্র ভাইয়ের বিয়ের জন্য গত দুদিন আরুর সাথে দেখা হয়নি আমার, আর আমার আবার আরু ছুনার সাথে একদিন দেখা না হলেই ভালো লাগে না। বলেই আরুর গাল ধরে টান দিল আশিক। আশিকের কাণ্ডে চোখ মুখ কুঁচকে তাকায় আরু আশিকের দিকে, তবে কিছু বলে না। আর আশিক পুনরায় রিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, তাই আর কি, প্লিজ ভাইয়া আপনি আবার কাউকে বইলেন না প্লিজ প্লিজ। ব্যাস আশিকের এতটুকু কথাতেই গলে যায় রিয়ান। আর সেও বেশি না ভেবে চলে যায় ওখান থেকে। পরপর কথাগুলো ভেবে আশিক আর আরু একসাথে হেসে দিল। আরু মুরগির রান খেতে খেতে হাসতে হাসতে বলে উঠল, আমরা কি জোশ অ্যাক্টিং করছি দোস্ত? রিয়ান তো পুরো ফাপ্পা। তাইলে এই খুশিতে একখান কবিতা শুনাই আরু ছুনা। ওরে আরুও কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ঠিক আছে ক। আরুর কথা শুনে আশিক গলাটা ঝেড়ে বলে উঠল, ক্রিকেটে বল মেরে নিতে হয় রান। বাহ 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 আরু। দাঁড়া পুরাডা কইতে দে। হুম ক। হুম ক্রিকেটে বল মেরে নিতে হয় রান। আজকে সারাদিন আরু আশিক খেলেছে লুকোচুরি, সাথে করেছে হেব্বি ফান। আয় হায় বাহ বাহ। সত্যি ওয়াও ওয়াও হইছে আরু ছুনা। হুম একদম ফার্স্ট ক্লাস। তাহলে আর একটা শুনাই। হুম ক। এবার আশিক সিরিয়াস হলো আরুর চোখের দিকে তাকিয়ে বলল সে, তোমার মায়াবী চোখের মাঝে ঠোঁট রাঙানো মিষ্টি হাসি। তুমি কি জানো তোমার সেই হাসিকে আমি কত ভালোবাসি? আরু ঘুরে তাকালো আশিকের দিকে, তারপর বলল, কি? হুশ আসলো আশিকের, বলল, আরে কবিতা বললাম তো। আচ্ছা শোন, অনেক রাত হয়েছে, এখন যেতে হবে বুঝলি। না হলে আম্মাজানে ঘরে ঢুকতে দিবে না আজ। ওরে আরও বেশি না ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। কাল যাবি তো ভার্সিটি? হুম তোরা গেলে আমিও আসছি। ঠিক আছে। অতঃপর নিজের হাতটা পরিষ্কার করে আশিক চলে গেল। আর আরও বেশি না ভেবে বসা থেকে দাঁড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে নিজের হাতটা ধুয়ে চলে গেল সে নিজের রুমের উদ্দেশ্যে। সত্যি আজ সে আর আশিক অনেক দৌড়েছে। পাটাও ব্যথা করছে একটু একটু। খয়েরি রঙের শাড়ি পরে বিছানার পাশে দাঁড়িয়ে আছে আদ্রিজা। আর তার সামনেই শুয়ে আছে অভ্র। ঘড়ির কাঁটায় প্রায় 11টার কাঁটায় ছুঁই ছুঁই। আদ্রিজা বুঝতে পারছে না কোথায় ঘুমাবে সে। কাল তো অভ্রের মাথা টিপে দিতে দিতে কখন কোথায় ঘুমিয়েছিল সেটাই মনে নেই তার। কিন্তু আজ আদ্রিজা কনফিউশনে ভুগছি, ঠিক কোথায় ঘুমাবে সে, সোফায় নাকি খাটে।
আদ্রিজা ভাবছে আজ নয় কাল তাকে তো যেতেই হবে, আর তাছাড়া অভ্রের পাশে ঘুমানোর অধিকার কি আছে তার? তাহলে? আদ্রিজার ভাবনার মাঝেই অভ্র বলে উঠল, তুমি কি ভাবছ বলো তো? খানিকটা চমকে উঠল আদ্রিজা। বলল, না মানে কোথায় ঘুমাবো আমি? অভ্র অবাক হল, চরম অবাক হল। বলল, কোথায় ঘুমাবে মানে? এত বড় খাটটা তোমার চোখে পড়ছে না? এখানে ঘুমাবো? কি আশ্চর্য! মানুষ খাট ছাড়া কোথায় ঘুমায়? আর তাছাড়া কাল কোথায় ঘুমিয়েছিলে তুমি? কাল তো খাটের মাঝখানে। জাগগে আমি বরং সোফায় ঘুমাই, আমার আবার ঘুমের মধ্যে ফুটবল খেলায় রোগ আছে। বলেই একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফার দিকে এগিয়ে গেল আদ্রিজা। আদ্রিজার কাণ্ডে অভ্র অবাক হয়ে বলল, আর ইউ সিরিয়াস ব্ল্যাকবেরি? তুমি ওখানে ঘুমাবে? হুম, 100% শিওর। ওকে, এজ ইউর উইস। পরে ঘাড় কোমর ব্যথা করলে আবার বলতে এসো না। বলেই নিজের বালিশটা ঠিক করে ঘুমিয়ে পড়ল অভ্র। আর আদ্রিজাও বেশি না ভেবে সোফায় বালিশ রেখে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। সাথে অভ্রের দিকে তাকিয়ে ভাবল সে, আপনি আমার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন অভ্র, আমি তো জানি ভিতরে ভিতরে আপনি আসলে কতটা কষ্টে আছেন। লাবণ্য আপুকে নিয়ে এখনো ভাবেন আপনি। আপনার পাশে ওই খাটে শোয়ার একমাত্র অধিকার যদি কারো থেকে থাকে সেটা হলো লাবণ্য আপুর, আমার নয়। আমি তো আপনার জীবনের কিছুদিনের নিয়তির ভেজাল মাত্র। তবে বেশি ভাববেন না অভ্র, আমি যে ভালোবাসার থেকে আঘাত পেয়েছি সেই আঘাত আপনায় পেতে দিব না। লাবণ্য আপুও যদি আপনায় ভালোবেসে থাকেন তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের মিল করিয়ে দিব অভ্র। শুধু একবার লাবণ্য আপুকে ফিরতে দিন দেশে। আমি আরুর মুখে শুনেছিলাম লাবণ্য আপু নাকি তার কাজিনের বিয়েতে আমেরিকা গেছেন, একবার ফিরতে দিন শুধু। আপনার ভালোবাসা জড়িত কষ্ট আমি নিভিয়ে দিব অভ্র। ভেবেই জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল আদ্রিজা। সারাদিনের ধকলে বড্ড ক্লান্ত সে, তাই চোখ বুঝিয়ে নিতেই ঘুম এসে ভর করল তার চোখে। রাত 1টার কাঁটায় ছুঁই ছুঁই। হুট করেই চোখ খুলে আদ্রিজার দিকে তাকালো অভ্র। কেন যেন ঘুম আসছে না তার। হয়তো আদ্রিজা সোফায় ঘুমিয়েছে বলে মনটা খচখচ করছে তার। অভ্র শোয়া থেকে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গেল সে আদ্রিজার দিকে। গালে হাত দিয়ে সোফার সামনে বসে আদ্রিজার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে অভ্র। এত রাতে এইভাবে আদ্রিজার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকার কি মানে, এটাই যেন বুঝচ্ছে না সে। হঠাৎই অভ্র বলে উঠল, আচ্ছা ব্ল্যাকবেরি, আমি তোমার দিকে এইভাবে তাকিয়ে কেন আছি বলো তো? আর তার থেকেও বড় কথা, আমি ঘুমাতে কেন পারছি না? লাবণ্যকে পাইনি বলে আমার যে একটা আফসোস হওয়ার কথা ছিল সেটাও বা কেন ফিল হচ্ছে না আমার? কই বিয়ের দিনও তো খারাপ লেগেছিল, তাহলে আজ কেন লাগছে না? আচ্ছা আমি কি আদৌ কোনোদিন লাবণ্যকে ভালোবেসেছিলাম? হুট করেই কি সব উল্টোপাল্টা বকছে অভ্র। এটাই যেন বুঝতে পারছে না সে। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার খাটটা তো কম বড় নয়, তাহলে তোমার সোফায় ঘুমানোর কি দরকার ছিল বলো তো? পরে যখন কোমর পিঠ ব্যথা করবে তখন কি হবে শুনি? আর তোমার তো এখানে হচ্ছেও না, একটু নড়লেই তো পড়ে যাবে নিচে। অভ্রের কথাটা বলতে দেরি, কিন্তু আদ্রিজার নড়তে দেরি হল না। হুট করেই আদ্রিজা তার মাথাটা সামনের দিকে ঝুঁকে দিতে লাগল, সঙ্গে সঙ্গে অভ্র ধরল আদ্রিজার মাথাটা। খানিকটা ভরকেও গিয়েছিল সে বিষয়টায়। অভ্র নিজেকে সামলে নিয়ে আদ্রিজার মাথাটা সুন্দর করে রাখল সোফায়। তারপর বলল, দেখলে তো বলেছিলাম পড়ে যাবে।
আসলেই বড্ড অদ্ভুত তুমি। হুট করেই কিছু একটা ভেবে আদ্রিজাকে কোলে তুলে নিল অভ্র। তারপর বলল, তুমি বরং বিছানায় ঘুমাও, আমি না হয় দূরে থাকব তোমার থেকে। আর এমনিতেও আমাদের কাছাকাছি আসাটা আদৌ কতটুকু যুক্তিসম্মত জানা নেই আমার। আদৌ কোনোদিন আমরা কাছাকাছি আসব কি না তাও জানি না। অভ্র আদ্রিজাকে সুন্দর মতো বিছানায় শুয়ে দিয়ে কাঁথা জড়িয়ে দিল গায়ে। তারপর তাদের মাঝ বরাবর একটা বড় কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ল সে। এতক্ষণে যেন খচখচ করা ভাবটা কমল তার। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আদ্রিজার। চোখ খুলতেই সামনে অভ্রকে দেখে হকচকিয়ে উঠল সে, সাথে একটু কর্নারে ঝুঁকে থাকায় ধপাস করে খাট থেকে নিচে গড়িয়ে পড়ল আদ্রিজা। আচমকাই ঘুমের মধ্যে কারো পড়ে যাওয়ার আলাপ পেতেই চোখ খুলে তাকালো অভ্র। সামনেই আদ্রিজাকে পড়ে যেতে দেখে না চাইতেও হেসে ফেলল সে। অন্যদিকে অভ্রকে হাসতে দেখে চোখ মুখ খিচে তাকালো আদ্রিজা অভ্রের দিকে। তারপর বলল, আপনি হাসছেন কেন? ওরে আদ্রিজার দিকে তাকিয়ে বলল অভ্র। বারে তুমি সকাল সকাল বিছানা থেকে পড়ে ডিগবাজি খাবে আর আমি হাসলেই দোষ? দোষ নয়তো কি, আর তাছাড়া আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? আমি কি জানি, নিশ্চয়ই ঘুমের মধ্যে হাঁটার তোমার রোগ আছে। মোটেও না, আমার ওই ধরনের কোনো রোগই নয়, নেই। ডিগবাজি খাওয়ার রোগ আছে তো? যাই হোক, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। বলেই কাঁথা জড়িয়ে আবারও ঘুমের মাঝে মগ্ন হল অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের মুখের দিকে। আশ্চর্য! সে কখন অভ্রকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করল? মনে মনে বলল আদ্রিজা। সকাল 10টার কাঁটায় ছুঁই ছুঁই। বিছানার পাশে দাঁড়িয়ে ব্যাগ গুছাচ্ছে আদ্রিজা। কারণ সে আর অভ্র এখন তাদের বাড়ি যাবে। আদ্রিজা প্রথমে ভেবেছিল অভ্র হয়তো যেতে চাইবে না তাদের বাড়ি। কিন্তু না, আদ্রিজাকে অবাক করে দিয়ে অভ্রের বাবা দুবার বলাতেই রাজি হয়ে যায় অভ্র। আদ্রিজার যেতে ইচ্ছে করছে না। তার মায়ের ওপর এখনো রাগ আছে আদ্রিজার। এরই মাঝে অভ্র রুমের ভিতর ঢুকে বলে উঠল আদ্রিজাকে, তোমার কি হয়েছে ব্ল্যাকবেরি? ওরে আদ্রিজাও পিছন ঘুরে বলল, এই তো আমি তৈরি। নেভি ব্লু কালার শাড়ি পরেছে আদ্রিজা। চুলগুলো বেনুনি করে চশমা পরেছে সে। আজ কতদিন পর নিজের আসল লুকিংয়ে ফিরে এসেছে আদ্রিজা। এতে বেশ কনফিডেবল সে। আসলে যে রূপে অভ্যস্ত, সৌন্দর্য তো খানিকক্ষণের জন্যই, ভালোবাসাটা হলো আসল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা। তারপর ব্যাগ নিয়ে অভ্রের দিকে এগিয়ে গিয়ে বলল, চলুন তাহলে যাওয়া যাক। আদ্রিজার কথা শুনে অভ্র বেশি না ভেবে বলল, অতঃপর বাবা মা আর আরুকে বিদায় জানিয়ে চলল অভ্র আর আদ্রিজাদের বাড়ি। রুমের কলিং বেল বাজাতেই আদ্রিজার মা এসে দরজা খুলে দিল। দরজা খুলেই আদ্রিজা আর অভ্রকে একসাথে দেখে মুচকি হাসলেন উনি। সাথে বলল, তোরা এসেছিস, সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, আয় ভিতরে আয়। বলেই অভ্র আদ্রিজাকে ভিতরে নিয়ে গেলেন উনি। অভ্র আদ্রিজাও ঢুকল ভিতরে। তারপর গিয়ে বসল তারা সোফায়। আদ্রিজার মা দ্রুত লেবুর শরবত বানিয়ে এগিয়ে দিল অভ্র আর আদ্রিজার গিয়ে। তারপর অভ্রকে উদ্দেশ্য করে বললেন উনি, আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? ওরে অভ্র শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, না, অসুবিধা আবার কিসের? এরই মাঝে সেখানে উপস্থিত হল আদ্রিজার বাবা। অভ্রকে দেখেই মুচকি হাসলেন তিনি।
গিয়ে বসলেন সামনের সোফায়। তারপর বললেন, কেমন আছো অভ্র? ওরে অভ্র বেশি না ভেবে হালকা হেসে আদ্রিজার বাবার দিকে তাকিয়ে বলল, জি ভালো, আপনি? হুম ভালো। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ অভ্র। ছি ছি, এভাবে বলছেন কেন? আর পুরনো কথা বাদ দিন, যা হয়ে গেছে হয়ে গেছে। অভ্রের কথা শুনে আদ্রিজার বাবা আর কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। ওভাবে কিছুক্ষণ কথোপকথন চলল অভ্রের সাথে আদ্রিজার বাবা মার। হঠাৎই আদ্রিজার মা বলে উঠল আদ্রিজাকে, যা আদ্রিজা, অভ্রকে ঘরে নিয়ে ফ্রেশ হ, তারপর না হয় খেতে দিচ্ছি। ওরে আদ্রিজাও বেশি না ভেবে বলল, ঠিক আছে। অভ্র আদ্রিজা চলে গেল। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করল অভ্র আর আদ্রিজা। আজ কদিন পর আদ্রিজা ঢুকল তার রুমে। রুমে ঢুকতেই শ্রাবণের সাথে কাটানো ফোনের মুহূর্তগুলোর কথা মনে পড়ল আদ্রিজার। তবে বেশি ভাবল না, আর এসব নিয়ে যত ভাববে ততই খারাপ লাগবে আদ্রিজার। আদ্রিজা তার ব্যাগটা নিয়ে রাখল বিছানার পাশে, তারপর বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, মা কিছুক্ষণের মধ্যেই খাবার খেতে ডাকবে আবার। অভ্র শুনল আদ্রিজার কথা, বিছানায় বসতে বসতে বলল, তোমার রুমটা তো বেশ বড়। সেদিন বিয়েতে রুমটা অতটা খেয়াল করিনি। বেশ পরিপাটিও বটে। ওসব তো মা করেছে বলে, এমনিতে আসলে দেখতেন রুমটা একটা ময়লার কারখানা ছিল। হেসে ফেলল অভ্র। বলল, লাইক সিরিয়াসলি তুমি তোমার রুম ময়লার কারখানা বানিয়ে রাখো? আসলে হয়েছে কি, রুমটা অগোছালো না থাকলে রুমটা যে আমার, এটা ফিল আসে না। অগোছালো থাকলে ফিল আসে বুঝি? ওরে দাঁত দেখিয়ে হাসল আদ্রিজা। তারপর বলল, কিছুটা। এমন সময় হঠাৎই সামনের বিল্ডিংয়ের তিনতলার বেলকনির থেকে গিটারের শব্দ শোনা গেল। সাথে সাথে আদ্রিজা উত্তেজিত হয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল, ঈশান গান গাইছে। হুট করেই আদ্রিজার মুখে ঈশান নামের কোনো ছেলের নাম শুনে হকচকিয়ে উঠল অভ্র। অবাক হয়ে বলল, এই ঈশানটা আবার কে? ঘুম চলে যায়। তোমার চোখে বেড়াতে পারি না তাকে কোনোভাবে ফেরাতে। 2 আমার মন তোমার মনের পাড়ায় বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায়। তোমার চোখে বেড়াতে পারি না তাকে কোনোভাবে ফেরাতে। গিটার হাতে নিজের বেকনিতে দেয়াল ঘেঁষে বসে গানটা গাইছে ঈশান। আর ঈশানের গান শুনে অপর প্রান্তের নিজের রুমের বেকনিতে এসে দাঁড়ালো আদ্রিজা। ঈশান হল আদ্রিজাদের পাশের বিল্ডিংয়ের তিনতলায় থাকা প্রতিবেশী। আদ্রিজার চেয়ে 1 বছরের সিনিয়র সে। খুব ভালো গান গায়। মাঝে মধ্যে গিটার হাতে বেকনিতে বসে গান গাইত ঈশান। আদ্রিজার বেলকনি আর ঈশানের বেলকনিটা খুব কাছাকাছি হওয়ায় আদ্রিজার রুম থেকে স্পষ্ট শোনা যায় গান। বেকনিতে আসলেই পুরোই কাছ থেকে। আদ্রিজা প্রায় সময় ঈশানের গান গাওয়ার আওয়াজ পেলেই ছুটে আসে বেকনিতে, যেমন আজ এলো। আজ অনেকদিন পরই ঈশান গান গাইছে। আদ্রিজা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ঈশানের মুখের দিকে। ঈশান আবারও গিটার বাজাতে বাজাতে গেয়ে উঠল, বায়ুবীয় প্রেম আকাশ পাতাল সমতল। বাস্তবতায় খাবি খাবো শুধু হারায় না তার মনোবল। 2 তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য।
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। গেয়েই আবারও গিটার বাজাতে লাগল ঈশান। আদ্রিজা খুব মুগ্ধ নয়নের সাথে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। এরই মাঝে সেখানে এগিয়ে আসলো অভ্র। আদ্রিজাকে দেখেই বলল সে, ব্ল্যাক বে। অভ্রের পুরো কথা শেষ হওয়ার আগেই আদ্রিজা অভ্রের ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুশ। কথা বইলেন গানটা শুনে নেই। বলেই আবার মনোযোগ দিল আদ্রিজা ঈশানের গান আর গিটারের শব্দের দিকে। আর অভ্র অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিজার দিকে। ঈশান নামের ছেলেটির গানটায় যেন একটু বেশি মগ্ন হল আদ্রিজা। ভাবল অভ্র। তৎক্ষণাৎ চলে আসলো সে সেখান থেকে। কেন যেন বিষয়টা ভালো লাগল না তার। অন্যদিকে ঈশান আবার ঠোঁট নাড়িয়ে গাইতে লাগল, কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু অভিমান। 2 তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। অতঃপর ঈশানের গান শেষ হল। ঈশানের গান শেষ হতেই আদ্রিজা দুহাতে তালি বাজিয়ে বলল ঈশানকে, গানটা কিন্তু খুব সুন্দর ছিল ঈশান। সঙ্গে সঙ্গে ঈশান অবাক হল, গানের মগ্নতায় আদ্রিজাকে এতক্ষণ খেয়াল করেনি সে। ঈশান গিটারটা নিচে রেখে উঠে দাঁড়াল, তারপর বেলকনির রেলিংয়ের সামনে এসে বলল, আরে আদ্রিজা যে, কবে এলে তুমি? এই তো মাত্র। তা এতদিন কোথায় ছিলে? তোমার তো খোঁজই ছিল না। কতদিন তোমার গান শুনিনি বলো তো, খুব মিস করেছি কিন্তু। আদ্রিজার কথা শুনে মুচকি হাসল ঈশান। বলল, একটু খুলনা গিয়েছিল দরকারি কাজে। যাই হোক, তোমার অবস্থা কি বলো? বিয়ে হয়ে গেছে শুনলাম। ওরে আদ্রিজাও নিরদ্বিধায় বলে উঠল, ওই আর কি। বলেই এটা ওটা নিয়ে গল্প জুড়ে দিল আদ্রিজা আর ঈশান। ঈশানের সাথে আদ্রিজার বেশ ভালো সম্পর্ক। আদ্রিজার জীবনে অভ্রের আগে আর বন্ধুমহলের পরে এই একমাত্র ছেলে যার সাথে ফ্রি মাইন্ডের, যদিও শ্রাবণের বিষয়ে কিছু জানে না ঈশান। রুমের মধ্যে পায়চারি করছে অভ্র। খানিকটা বিরক্ত ফিল হচ্ছে তার। অভ্র বুঝচ্ছে না ঈশানের সাথে এত কথা কি নিয়ে হচ্ছে আদ্রিজার সাথে। অভ্র আবার তাকালো আদ্রিজার দিকে। মেয়েটা বেশ হেসেই কথা বলছে ঈশানের সাথে। মেয়েটা কি ভুলে গেছে সে এখন বিবাহিত? চরমভাবে রাগ নিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমের দিকে চলে গেল অভ্র। ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হচ্ছে অভ্রের। কিন্তু রাগ হওয়ার কি আছে এটাই যেন বুঝচ্ছে না অভ্র। কথাই তো বলছে শুধু তাহলে। আর লুকিয়ে তো বলছে না, তার সামনেই তো কথা বলছে। অভ্র বেশি ভাবল না, মাথা ভনভন করছে তার। অন্যদিকে আদ্রিজারা আচমকাই ঈশানের মা ডাকতেই বলে উঠল ঈশান, এখন যাই বুঝলে মা ডাকছে? আছো কয়দিন এখানে? কালই চলে যাব। আদ্রিজার কথা শুনে খানিকটা অবাক হয়ে বলল ঈশান, কালই চলে যাবে? আসলে অভ্রের অফিস আছে তাই আর কি। ওহ আচ্ছা, তাহলে হয়তো আর দেখা নাও হতে পারে। ভালো থেকো, আর তোমার বিবাহিত জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো। ওরে মুচকি হেসে বলল আদ্রিজা, তুমিও ভালো থেকো। মুচকি হাসল ঈশান।
অতঃপর আদ্রিজাকে বাই জানিয়ে চলে গেল সে। আদ্রিজাও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসলো রুমে। আজ বহুদিন পর ঈশানের গান শুনে বেশ ভালো লাগলো তার, আর মনটাও ফুরফুরে হলো যেন। আদ্রিজা রুমে ঢুকতেই ওয়াশরুমের দরজা খুলে বাহিরে আসলো অভ্র। অভ্রকে দেখেই চোখাচোখি হলো দুজনের। আদ্রিজা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল অভ্রের থেকে, আর অভ্র আদ্রিজাকে দেখেই একটা গম্ভীর ভাব নিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলল, তাহলে ফাইনালি তোমার আর তোমার প্রতিবেশী ঈশানের বকবকানি শেষ হলো? এভাবে বলবেন না, জানেন কতদিন পর ঈশানের গান শুনলাম। বেশ ভালে গান গায় ও। ওরে গম্ভীর ভাব নিয়েই বলল অভ্র। সত্যি অনেক ভালো গান গায়। তাহলে বলছি কি, উনি গিটারও খুব ভালো বাজায়। জানেন আমারও না একটা সময় গিটার বাজানো শেখার ইচ্ছে ছিল। ঈশান বলেও ছিল শেখাবে আমায়, কিন্তু আফসোসের বিষয় হলো সময় করে শিখাতে পারল না। যাই হোক, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। মা এক্ষুনি ডাকতে আসবে কিন্তু। বলতে বলতে চলে গেল আদ্রিজা। আর অভ্র আনমনে বলে উঠল, তোমার কি গিটার খুব বেশি পছন্দ ব্ল্যাকবেরি? মাঝপথে কেটে গেল এক রাত। পরের দিন সকালেই আদ্রিজার বাবা মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে অভ্র আদ্রিজা অভ্রদের বাড়ির উদ্দেশ্যে। আদ্রিজার বাবা মা অভ্র আদ্রিজাকে রাখতে চেয়েছিল খুব, কিন্তু অভ্র আদ্রিজাকেও থাকতে চায়নি। অভ্রের অফিস আছে, এমনিতেও এই বিয়ের চক্করে অনেক লস হয়েছে তার। আদ্রিজাকে রেখে যাওয়ার পরিকল্পনা করলেও পরে কেন যেন রাখেনি অভ্র, আর আদ্রিজাও জোর করেনি। বর্তমানে গাড়ি করে যাচ্ছে অভ্র আর আদ্রিজা। অভ্র ড্রাইভ করছে আর পাশেই আদ্রিজা চুপচাপ বসে আছে। মনটা হালকা খারাপ তার। আদ্রিজার কোলে আছে আদ্রিজার পুচকে সেই বিড়াল ছানাটা। এটাকে সঙ্গে করে নিয়ে এসেছে আদ্রিজা। আদ্রিজার বিয়ে থেকেই বিড়ালটা একদম নিরিবিলি হয়ে গেছে। তারপর আদ্রিজা চলে আসায় আরও যেন মনমরা আর চুপচাপ হয়ে গেছে কিটি। আদ্রিজা তো কাল গিয়ে কোথাও খুঁজে পাচ্ছিল না এটাকে। অনেক খুঁজে পড়ে দেখে খাটের তলায় বসেছিল চুপচাপ। বিয়ের চক্করে তো প্রায় ভুলতেই বসেছিল সে কিটিকে। কিটির অবস্থা দেখে ভীষণই খারাপ লেগেছিল আদ্রিজার। একদম শুকিয়ে গেছে। আদ্রিজা অনেক ভেবে অভ্রকে বলে এটাকেও তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অভ্র রাজি হয়ে যায় আর তাদের সঙ্গে নিয়ে আসে। অতঃপর নানা কিছু ভাবনায় মগ্ন হয়েই এগিয়ে চলছিল আদ্রিজা। হঠাৎই আদ্রিজার ভাবনার মাঝে বলে উঠল অভ্র, একটা কথা বলবো ব্ল্যাকবেরি? খানিকটা চমকে উঠল আদ্রিজা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল আদ্রিজা, জি বলুন। গিটার খুব পছন্দের তোমার? খানিকটা বিস্মিত প্লাস অবাক হল আদ্রিজা অভ্রের কথা শুনে। বিস্মিত চোখ নিয়ে অভ্রের চোখের দিকে তাকিয়ে বলল আদ্রিজা, মানে আবার কি তোমার গিটার বাজাতে ভালো লাগে? ভালো লাগে বলতে আমি শিখতে চেয়েছিলাম, কিন্তু বললাম না, সময় হয়ে ওঠেনি। সুযোগ পেলে শিখবে কি? এবার যেন আরও বেশি অবাক হল আদ্রিজা। অবাক হয়েই বলল সে, কে শেখাবে আমায়? কে শেখাবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তোমার গিটার বাজানো শেখার কতটা আগ্রহ আছে সেটা। আসলে আমার গিটার বাজার বিষয়টা হলো নিছকই শখের বসে। যবে থেকে ঈশানের গিটার বাজানো দেখেছি তবে থেকেই ওটাকে বাজানোর ইচ্ছে আছে খুব। কখনো কাছ থেকে কখনো ছোঁয়াও হয়নি, বুঝলেন? ওরে জোরে নিঃশ্বাস ফেলে বলল অভ্র।
হুম, বুঝেছি। অভ্রের কথা শুনে আর কিছু বলল না। আদ্রিজা চুপ করেই রইল। সাথে এগিয়ে চলল মুক্ত নীল রঙা মিশ্রিত আকাশের নিচে থাকা পিচঢালা রাস্তা বেয়ে। সময় কাটছিল সময়ের মতো। প্রায় সপ্তাহ খানেক কেটে গেল আদ্রিজা অভ্রের বিয়ের। আদ্রিজাও এখন ভার্সিটি যাওয়া শুরু করে দিয়েছে। আজ দুদিন হলো আদ্রিজা ভার্সিটি যাচ্ছে। প্রথমে ভেবেছিল অভ্রের বাবা মা হয়তো তাকে পড়াশোনা করতে দিবেন না, কিন্তু অবাক করার বিষয় হলো তারাই বলেছে আদ্রিজাকে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে। আর আদ্রিজা খুশি হয়ে হয়ে করছে সবটা। বিকেল 5টা। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে ছিল আদ্রিজা। এমন রুমে অভ্র ঢুকে ডাকল তাকে। বলল, ব্ল্যাকবেরি কোথায় তুমি? আদ্রিজা তৎক্ষণাৎ দৌড়ে এগিয়ে গেল সামনে। অভ্রের হাতে কিছু দেখেই অবাক হয়ে বলল, এটা দিয়ে কি করবেন? হা হয়ে তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের দিকে, কারণ অভ্রের হাতেই রয়েছে একটা গিটার। আদ্রিজা ভাবতেও পারেনি এই মুহূর্তে অভ্র গিটার নিয়ে আসবে রুমে। আদ্রিজা আবারও প্রশ্ন করল অভ্রকে। বলল, এটা দিয়ে কি হবে? ওরে অভ্র গিটারটা বিছানার উপর রাখতে রাখতে বিস্মিত হয়ে বলল, গিটার দিয়ে মানুষ কি করে? না মানে বাজায়, কিন্তু আপনি কি করবেন? বাজাবেন? হুম, বাজাবো, তোমায় নিয়ে বাজানো। অভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল আদ্রিজা। কি? তোমার মাথা? শোনো, আমার এখন অফিস আছে, পরে সময় বুঝে এটা বাজাবো, ঠিক আছে? বলেই চলে গেল অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। যেন অভ্র যা বলল সব তার মাথার উপর দিয়ে গেল। আদ্রিজা গিটারটাকে হাত দিয়ে ছুলো একবার। এক অন্যরকম ভালো লাগা কাজ করল তার মাঝে। দরজার আড়ালে দাঁড়িয়ে বিষয়টা দেখল অভ্র। আনমনায় মুচকি হেসে এগিয়ে গেল সে নিজের গন্তব্যের দিকে। সেদিনের মতো গিটারটা ওভাবেই থাকে, কারণ কাজের চাপটা সেদিন বেশি থাকায় অভ্র লেট করে বাড়ি ফিরে। আদ্রিজাও ভাবেনি বেশি। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে গোল হয়ে বসে আছে আদ্রিজা, অভ্র, আরুর বাবা আর আরুর মা। এদের সাথে তুষারও আছে আজ। কাল রাতেই এসেছিল সে, তবে থাকবে না আর ব্রেকফাস্ট সেরেই চলে যাবে। তুষার না খেয়েই যেতে চেয়েছিল, কিন্তু অভ্রের মা যেতে দেয়নি তাকে। বর্তমানে পিনপিনে নীরবতার মাঝেই খাবার খাচ্ছিল সবাই। টুকিটাকি কাটা চামচের শব্দ ব্যতীত তেমন কোনো শব্দই শোনা যাচ্ছিল না আর। হঠাৎই এই নীরবতার দড়ি ছিন্ন করে বলে উঠল অভ্রের বাবা। আমরা কিছুদিনের জন্য তোমাদের দাদুবাড়ি যাচ্ছি অভ্র। ভেবেছিলাম আদ্রিজাকেও আমাদের সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু পরে ভাবলাম তোমায় ছাড়া প্রথমবারে একা নেওয়াটা ভালো দেখায় না। তোমার কি কাজের চাপ খুব বেশি অভ্র? ওরে খাবার খেতে খেতেই বলে উঠল অভ্র। 3-4 দিন চাপ আছে বাবা, তারপর ঠিক আছি। ঠিক আছে, তুমি না হয় 3-4 দিন পর একদিনের জন্য হলেও আদ্রিজাকে নিয়ে ওখানে এসো। তোমার দাদুর শরীরটা ঠিক নেই একটু। ওরে অভ্র কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। আরুকে নেবে কি? অভ্রের কথা শুনে আরু উত্তেজিত হয়ে বলল, নেবে না, আমি যাব সবার আগে। কতদিন দাদু বাড়ি যাই না বলতো? তাইলে আর কি? আমি বলছিলাম কি আদ্রিজাকে সঙ্গে নিয়ে যাও, একা একা বাড়িতে থাকবে, আমি তো আর সারাদিন বাড়িতে থাকছি না। তোমায় তো বললামই অভ্র, নতুন বউ তোমায় ছাড়া একা নেওয়াটা ঠিক দেখায় না।
ওরে নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো অভ্র, তারপর চেয়ার থেকে কোটটা হাতে নিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। অতঃপর অভ্র বেরিয়ে গেল রুম থেকে। আর অভ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল সবাই। আদ্রিজাও তাকিয়েছিল, তবে বেশি ভাবল না। কিছুক্ষণের মাঝে তুষারও চলে গেল। আজ আরু চলে যাবে, তাই আর ভার্সিটি গেল না কেউই। আদ্রিজাও যায়নি। সবাই চলে যাবে, শুধু সে আর অভ্রই থাকবে। অভ্রদের কাজের মহিলাটাও ছুটি নিয়েছে দুদিন আগে। ধুর, ভালো লাগছে না আদ্রিজার। সকালের মতো সব নাস্তাপাতি সেরে আরুর মা আর আরুর বাবা তৈরি হতে লাগলো দাদুদের বাড়ির যাওয়ার জন্য। একটু দূরেই বাড়িটা তাদের, সিলেটের ওদিকটায়। তাই তাড়াতাড়ি যাবে আরুরা আরুদের দাদুর বাড়ি যাওয়ার পথে সিলেটের চা বাগানের কিছু অংশ পড়ে। অসাধারণ সৌন্দর্য আর মৌলাত্তে ভরা। এছাড়া দাদুর বাড়িটা ওখানটাও ভীষণ সুন্দর। সহজে তেমন একটা যাওয়া পড়ে না আরুদের। তাই তো এখনকার যাওয়াটা ঠিক মিস করতে চাইছে না আরু। আর এমনিতেও ভাইয়া আর আদ্রিজার মাঝখানেও ঠিক থাকতে চাইছে না সে। এই রকম নানা কিছু ভাবতে ভাবতে আর নিজেদের গ্রামের বর্ণনা দিতে দিতে নিজের রুমে তৈরি হচ্ছে আরু। আর তার বিছানায় বসে চুপচাপ আরুর বকবকানি শুনছে আদ্রিজা। হঠাৎই আদ্রিজা বলে উঠল, তোদের দাদু বাড়ি এত সুন্দর, কই আগে তো বলিসনি। আসলে সহজে তেমন একটা যাওয়া হয় না ওখানে, তাই প্রায় ভুলে যাই। তবে ভাইয়া তো বলল 2-4 দিন পর তোকে নিয়ে যাবে, গেলে দেখিস জায়গাটা কত সুন্দর। বুঝেছি। হালকা মন খারাপ করে বলে আদ্রিজা। আদ্রিজাকে মন খারাপ করতে দেখে বলে উঠল আরু, আরে মন খারাপ করছিস কেন? 4 দিন পর তুইও যাচ্ছিস তো আমাদের কাছে। আর এই 4 দিন কি হবে? আমি একা একা এত বড় বাড়িতে কি করে থাকব? তুই জানিস না আমার একা বাড়িতে থাকতে ভয় লাগে। ওরে হাসল আরু। তারপর বলল, তুই একা, কই ভাইয়া আছে তো? উনি তো থাকবে রাতে, আর বাকি সময়ে। কেন, তোর পিটি আছে না? ওভাবে তাকাস না বোন, ভয় পাই তো। ওরে আদ্রিজা কিছু বলল না। প্রায় আধ ঘন্টা পরপরই তৈরি হয়ে বেরিয়ে পড়ল আরু, আরুর মা আর আরুর বাবা। আরু তো খুশির ঠেলায় আগে গিয়ে গাড়িতে আছে। বর্তমানে দরজার সামনে দাঁড়িয়ে আছে আরুর মা আর আরুর বাবা। আরুর মা বলে উঠল আগে, শোন, আমার ছেলের যত্ন নিস, সাথে নিজেরও, আর অভ্রের সময় হলেই চলে আসিস অভ্রের সাথে। ওরে মাথা নাড়িয়ে বলল আদ্রিজা, ঠিক আছে মা। এবার অভ্রের বাবা বলল, ভালো থেকো আদ্রিজা। ওরে আদ্রিজা মুচকি হেসে বলল, তোমরাও ভালো থেকো। আর গিয়ে ফোন করো। ঠিক আছে। বলেই চলে গেল আরুর বাবা আর আরুর মা। আদ্রিজা কিছুক্ষণ সবার যাওয়ার পানে তাকিয়ে দেখে ছোট্ট শ্বাস ফেলে দরজা বন্ধ করে দিল। তারপর সারাদিন এটা ওটা করে সময় কেটে গেল আদ্রিজার। তবে একাকিত্বে তেমন একটা ভালো লাগেনি তার। সন্ধ্যা 7টা। সোফায় বসে রিমোট দিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছিল আদ্রিজা। চরম বিরক্ত লাগছে তার। একা এত বড় বাড়িতে কেমন গা ছমছম করছে তার। তবে আপাতত বেশি ভাবল না আদ্রিজা,
চুপচাপ মন মতো টিভি দেখতে ছিল সে। কফির মগটা ছিল হাতে। হঠাৎই একটা হিন্দি মুভিতে চোখ আটকে যায় আদ্রিজার। আদ্রিজা তৎক্ষণাৎ মুভিটা ছেড়ে টিভির ভলিউমটা হালকা বাড়িয়ে রিমোটটা রাখল পাশে। তারপর কফি খেতে খেতে টিভি দেখতে লাগল সে। প্রায় 2 ঘন্টার মুভির শেষ হয়ে অন্য আরেকটা মুভি ছেড়েছে টিভিতে। আর মুভিটা হলো হরর মুভি। প্রথমে জিনিসটা না বুঝলেও পরক্ষণে বুঝতে পেরে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আদ্রিজার। কিন্তু এই মুহূর্তে মুভির অর্ধেক দেখে যদি সে ঘুমায় তাহলে সারা রাত তো ঘুম আসবেই না, উল্টো ভয় নিয়ে ধমকে থাকবে সারাদিন। তাই খানিকটা সাহস জুগিয়ে চুপচাপ মুভিটা দেখতে লাগলো আদ্রিজা। এভাবে কেটে গেল পুরো 55 মিনিট। হঠাৎই আচমকাই লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভয়ে আঁতকে উঠল আদ্রিজা। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। আদ্রিজা শুরুতেই তার মোবাইলটা সাঁতরে বের করল। লাইট অন করে আশেপাশে তাকালো সে। খুঁজতে লাগলো মোমবাতি। এখন কি করবে, এমনিতেও ভয় অবস্থা শেষ, তার ওপর লোডশেডিং। এরই মাঝে আকাশটাও ডেকে উঠল ভয়ঙ্করভাবে। এবার আদ্রিজা সত্যি সত্যিই শেষ। এটারই বাকি ছিল। আদ্রিজা ভয়ার্ত কণ্ঠ নিয়ে বলল, তোদেরও আজই নামা লাগলো। আর সময় পেলি না। অতঃপর বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আদ্রিজা ভয়ে ভয়ে এগিয়ে যেতে লাগলো সামনে। হঠাৎই পায়ে কিছু বাজতেই আদ্রিজা ভয়ের চোটের দরজার দিকে দৌড়ে যেতে যেতে চেঁচিয়ে বলে উঠল, মা ভূত! এরই মাঝে দরজা খুলে ভেজালো অবস্থায় ঘরের ভিতর ঢুকল অভ্র। আদ্রিজা অভ্রকে দেখেই 8-5 কিছু না ভেবেই ধুম করে জড়িয়ে ধরল তাকে, সাথে বলতে লাগল, ভূত ভূত ভূত, এখানে ভূত আছে। আচমকাই আদ্রিজার এমন এটাক সাথে ভূত ভূত বলে চেঁচানো শুনে থমকে গেল অভ্র। বলল, কি সব বাজে বকছো ব্ল্যাকবেরি, আর দরজা খুলে রেখেছিলে কেন? ওসব বাদ দিন, আগে এই বাড়ি ছেড়ে চলুন, এখানে ভূত আছে। মাথা গেছে নাকি, ভূত আসবে কোথা থেকে? অভ্রের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলল আদ্রিজা, বিশ্বাস করুন আমি দেখেছি, ওখানে আমার পায়ে যেন কি একটা বেজেছে। ঠিক আছে চলো গিয়ে দেখি। না না, আমি যাব না। আরে কিছু হবে না, চলো আমার সাথে। আমার ভয় হচ্ছে। আরে কিছু হবে না, আমি তো আছি। অভ্রের কথা শুনে আদ্রিজাও অভ্রকে ছেড়ে তাকালো অভ্রের মুখের দিকে। তারপর বলল, সত্যিই দেখবেন? চলো। বলেই আদ্রিজার হাত ধরে এগিয়ে যেতে লাগলো অভ্র। এরই মাঝে কারেন্ট চলে আসলো। অভ্র তা দেখেই বলল, এই তো কারেন্টও চলে এসেছে, চলো গিয়ে দেখি কোথায় আছে ভূত। চলুন। বলেই দুদ্দাম এগিয়ে চলল অভ্র আর আদ্রিজা। আদ্রিজা তো ভয়ের চোটে অভ্রের শার্টের হাতা খামচে ধরে আছে। হঠাৎ কিছু একটা দেখেই অভ্র অবাক হয়ে বলল, লাইক সিরিয়াসলি? তুমি এটাকে ভূত ভেবেছিলে ব্ল্যাকবেরি? চলবে।